যুক্তরাষ্ট্রের শর্ত মানতে নারাজ ইরান, শান্তি আলোচনা ব্যর্থ। পাকিস্তান ছেড়ে যাওয়ার ঘোষণা জেডি ভ্যান্সের, যুদ্ধে ওয়াশিংটনের জয় হয়েছে দাবি ট্রাম্পের। কমছে না জ্বালানি তেলের ভোগান্তি, সরকারকে মজুত বাড়াতে বেসরকারি খাতকে যুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। হাম মোকাবেলায় সাফল্যের লক্ষ্য, 24 ঘন্টায় 2 শিশুর মৃত্যু। 2-3 সপ্তাহে পরিস্থিতির আরও উন্নতির আশা চিকিৎসকদের। জনবিরোধী কাজের সমালোচনায় কোনো ছাড় নয়, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ নিয়েছে সরকার, বলেছেন নাহিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপর নিষেধাজ্ঞা মেনে না নেয় ব্যর্থ হয়েছে শান্তি আলোচনা। পাকিস্তান ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে আলোচনার ফলাফল যাই হোক না কেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের মধ্যে মতভেদ রয়েছে জানা গেলেও পরমাণু ইস্যুতেই ভেস্তে গেল আলোচনা। কোনো ধরনের সমঝোতা ছাড়াই ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সমঝোতা না হওয়া যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানেরই বেশি ক্ষতি হয়েছে বলেও দাবি করেন ভ্যান্স। তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি, আলোচনার সিদ্ধান্ত যাই হোক, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী। এদিকে লেবানন জুড়ে চলছে বর্বর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা। দক্ষিণ লেবাননের তেহফাতা শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 13 জন। এমন পরিস্থিতিতে লেবাননের সাথে প্রকৃত শান্তি চুক্তি করতে চায় বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার ওয়াশিংটনের বৈঠকে বসবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি ও লেবানিজ রাষ্ট্রদূত। আরও বেড়েছে জ্বালানি তেলের ভোগান্তি। রাজধানীর সব পেট্রোল পাম্পে তেল না থাকলেও যেসব পাম্প তেল সরবরাহ করছে সেগুলোতেও গ্রাহকদের দীর্ঘ লাইন। অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। এমন পরিস্থিতির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছেন গ্রাহকরা। তবে পেট্রোল পাম্পের কর্মকর্তারা বলছেন, সব পাম্পে সমানভাবে তেল সরবরাহ করলে গ্রাহকদেরকে এমন ভোগান্তিতে পড়তে হতো না। শুভ মাহফুজের রিপোর্ট। এই দীর্ঘ লাইন রাজধানীর পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনে। জ্বালানি তেলের গ্রাহকদের এই লাইন শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালিব প্লাজা পর্যন্ত বিস্তৃত। ব্যক্তিগত গাড়ি চালকদের এই স্টেশন থেকে তেল নিতে লাইনে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা। বাইকারদেরও অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। আমি সিরিয়াল দিয়েছি 5টা 19-এ, এখন তেল নিতে আসছি আপনার 12টা 37-এ। সকাল 5:30 আসছি, আর এখন তো প্রায় 1টার কাছাকাছি। এতক্ষণ হলো যে রাস্তায় আছি। অব্যবস্থাপনাই বলবো এটা, কারণ যেহেতু আইসা মনে করেন যে সেই 9:30টায় ধরছি, লাইন ধরছি, আর এখন পাবো এই অবস্থা। আপনার কি মনে হয় যে বাংলাদেশে প্রতিদিন যে গাড়িগুলো লাইনে দাঁড়াচ্ছে সবারই কি আসলে তেল প্রয়োজন আছে? একই চিত্র রমনা ফিলিং স্টেশনের জ্বালানি তেল গ্রাহকদেরও। এই পাম্পের গ্রাহকদের বিস্তৃতি হাইকোর্ট মোড় ঘুরে প্রেস ক্লাব হয়ে শিল্পকলা একাডেমি পর্যন্ত। সকাল 8টা থেকে তেল সরবরাহ শুরু হলেও দুপুর 2:15টায় মজুত ফুরিয়ে গেলে তেল সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। জানতে চাইলে রমনা পেট্রোল পাম্পের কর্ণধার ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, পাম্পের চাহিদা অনুযায়ী তেল না পাওয়াতে এই সংকট। আমার প্রতিদিনের তেল লিফটিং ছিল 27,000 থেকে 31,000, এটাই দিয়েছেন ওনারা গত পুরো মাস। হঠাৎ করে আজকে 4 দিন যাবো 31,000 থেকে এটাকে নামিয়ে নিয়ে আসছেন ওনারা 18,000-এ। আমার পেছনে সচিবালয়, বামে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, ডানে কমিশনার বিল্ডিং, 50 মিটারের মধ্যে NSA হেডকোয়ার্টার, 100 মিটারের মধ্যে পুলিশ কন্ট্রোল রুম এবং পুলিশ কমিশনার অফিস। তো একটা সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট জায়গায় ওনারা কি করে 31,000 থেকে সাপ্লাইটা হঠাৎ 18,000-এ নিয়ে আসলেন? 13,000 লিটারই নাই। তো এই 13,000 লিটার তো আমার এখানে শর্টেজ হয়ে গেছে। পাম্প স্টেশনের কর্মকর্তাদের অভিযোগ, প্রয়োজন না থাকলেও প্রায় 50% গ্রাহক সামান্য কিছু তেলের জন্য লাইনে দাঁড়াচ্ছে। এছাড়া জনভোগান্তি এড়াতে কৃত্রিম চাহিদা বন্ধের পাশাপাশি সব পাম্পে সমানভাবে তেল সরবরাহের দাবি তাদের। প্রত্যেকটা গাড়ি ফুল ট্যাঙ্কি লোড করা, তারা 500 টাকার তেল চায়, বাট 200 টাকারও তেল যাচ্ছে না। যার ডিমান্ড 1 লিটার সে নিচ্ছে 5 লিটার, যার কারণে এই প্রবলেমটা বেশি ক্রিয়েট হচ্ছে। এট এ টাইম যদি সবগুলো পাম্পে তেল দেওয়া যেত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে এই গ্রাহকগুলো বিভিন্ন পাম্পে ছড়িয়ে যেত, লাইনটা এত দীর্ঘ হতো না। আর লাইন যদি দীর্ঘ না হয় তাহলে সংকট মনে হবে না। এই লাইন যত দীর্ঘ হয়
আপনাদের ক্যামেরার ফোকাসও আসে লাইন দীর্ঘ, গ্রাহকদের কাছেও মনে হয় লাইন দীর্ঘ, আতঙ্কগ্রস্ত হয়ে যায় যে মনে হয় আসলেই তেলের সংকট। এটা যদি করা যেত আসলে যে সব পাম্পে অ্যাট এ টাইম তেল দিবে, তাহলে মনে হয় এই সংকটটা থেকে কিছুটা হলেও উত্তরণ করা যেত। দেশে শতভাগ উৎপাদন হওয়া পেট্রোল এবং 70 থেকে 80% উৎপাদন হওয়া অকটেনের এত সংকট কেন, এমন প্রশ্ন রেখে সমস্যা থেকে উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সবাই। অকটেন পেট্রোল এগুলো আমাদের দেশেই হয়, তাহলে ক্রাইসিস হওয়ার কোনো কথা না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অর্থনীতিবিদ ও জ্বালানি বিশ্লেষকরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া তেল কিনলে বিপদে পড়বে সরকার। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলেও চড়া দামে কেনা জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিকল্প থাকবে না সরকারের সামনে। এছাড়া তেল কিনতে টাকার জোগানো বড় চ্যালেঞ্জ। পাশাপাশি তেলের মজুদ সক্ষমতা বাড়াতে বেসরকারি খাতকে যুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহর। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ জরুরি, কিন্তু জ্বালানি মজুদের সক্ষমতা মাত্র ৪৫ দিনের, যেখানে স্বাভাবিক পরিস্থিতিতে কমপক্ষে ৩ মাসের তেলের মজুদ থাকতে হয়। মজুদ ঘাটতির কারণে মধ্যপ্রাচ্য সংকটের সময় এলোমেলো হয় অভ্যন্তরীণ বিতরণ ব্যবস্থা। প্যানিক বাইংয়ে আক্রান্ত হন দেশের মানুষ। আতঙ্কিত হয়ে বেশি দামে তেল কেনা শুরু করে সরকারও। সব মিলিয়ে হযবরল পরিস্থিতি দেশের জ্বালানি খাতে। সাধারণত আমরা দেখেছি, অতীতেও দেখেছি, সঠিক তথ্য যদি সরকার জনগণকে না দেয়, তখনই কিন্তু নানা রকমের গুজব সৃষ্টি হয় এবং নানা রকমের সমস্যার সৃষ্টি হয়। সুতরাং ব্যবস্থাপনার ক্ষেত্রে সঠিক তথ্য জনগণকে সম্পৃক্ত করে সঠিকভাবে এগিয়ে যাওয়াটাই হচ্ছে, সত্য কথা বলে সঠিকভাবে এগিয়ে যাওয়াটাই আমি মনে করি ঠিক। আমাদের আগামী 6 মাসের জন্য একটা ভালো জ্বালানি সরবরাহ লাগবে, এটা করতেই হবে সরকারকে। এটা করলে তখন আমরা কিছুটা নিশ্চিত থাকবো। এখন এটা কিভাবে করব সেটার জন্য এই মুহূর্তে আসলে পরিকল্পনা করতে হবে। সবগুলো তেল কিন্তু আমরা এখানে পরিশোধন করতে পারি না। রাশিয়ার তেল আমরা পারি না, বা অন্য জায়গা থেকে কিন্তু আমরা তেল এনে পরিশোধ করতে পারি না। ওটি আমেরিকান গ্রেডের যে তেল, সেই ক্রুড অয়েলটা আমরা পরিশোধ করতে পারি এখানে। সুতরাং এই পরিশোধনের যে সক্ষমতা, সেটা প্রাইভেট সেক্টর করতে পারে। সরকারকে সব দায়িত্ব কেন নিতে হবে? সরকার বরং তাদেরকে যদি একটা ফি দিয়ে এটাকে নিয়ে নেয়, এবং যে প্রাইভেটের স্টোরেজ যেটি, সেটাও যদি ইনক্লুড করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা সুন্দর রিজার্ভার তৈরি করতে পারেন। মধ্যপ্রাচ্য সংকটে স্বস্তি আসলেও জ্বালানি তেলের তিলেস্মাতি সহসাই থামছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তেল কিনতে হঠাৎ করেই বড় অঙ্কের যে ভর্তুকি গুনতে হয়েছে, সেটি সামাল দেয়া কঠিন হতে পারে। তাই আপাতত দাম না বাড়ালেও আগামীতে বাড়বে এমন আশঙ্কা বিশ্লেষকদের। বিশ্ববাজারে তেল প্রায় 20% কমে গেছে সরবরাহ, তো সেখানে সরবরাহ পাওয়ার জন্য চারিদিকে সব দেশে কিন্তু ছোটাছুটি করছে, তারা চেষ্টা করছে নিজের সরবরাহ। সেখানে স্বাভাবিকভাবেই মূল্য বেড়ে যাচ্ছে। তো সরকার যদি সরবরাহ সঠিক রাখতে চায়, অনেক উচ্চ মূল্যে সরবরাহ ব্যবস্থা রাখতে হচ্ছে। টাকার সংকটটা একটা বড় হয়ে দেখা দিবে, এবং সেই প্রেক্ষিতে হয়তো তখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা ছাড়া সরকারের। আমরা অলরেডি যেগুলো কিনেছি, আর যেগুলো ইতিমধ্যে আমাদের এই যে প্যানিক সিচুয়েশনের কারণে অলরেডি অর্ডার করেছি, আবার এমন কিছু করেছি আমরা যে স্পট মার্কেট থেকে, কিন্তু এই যে এলএনজি এবং একই সঙ্গে যে তেল, তো পরিশোধিত অপরিশোধিত সবই কিন্তু আমরা ইতিমধ্যে অর্ডার করেছি। যার ফলে এই উচ্চ মূল্য যখন ছিল, তখন যে অর্ডারগুলো করা হয়ে গেছে সেগুলো তো দেশে আসবে, সেগুলো তো আমরা ক্যান্সেল করতে পারবো না। তার মানে হলো যে আমাদের আসলে একটা হয়তো দাম সমন্বয়ের দিকে যেতে হবে। দেশের জ্বালানি নিরাপত্তায় এলএনজি, তেল ও কয়লার সরবরাহ নিশ্চিত রাখা জরুরি। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় অভ্যন্তরীণ উৎসে জ্বালানি অনুসন্ধান এবং সমন্বিত ব্যবস্থাপনা থাকা দরকার বলেও মনে করেন খাত সংশ্লিষ্টরা। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর শিশু হাসপাতালে কমেছে মহামারী আকার ধারণ করা হাম রোগী ভর্তির সংখ্যা। আইসিইউতে কিছু জটিল রোগী থাকলেও তুলনামূলক কমছে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যাও। এদিকে দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হামের প্রকোপ কমে আসবে বলে আশা করছেন চিকিৎসকরা। মুবাশির আহমেদের রিপোর্ট। গেল প্রায় 1.5 মাসে ঢাকাসহ সারা দেশে মহামারী রূপে হাম। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত, মৃত্যু ও ভর্তি রোগীর সংখ্যা। তবে রাজধানীর শিশু হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভিড় করা রোগীর সংখ্যা মার্চ মাসের চেয়ে কম দেখা গেছে। সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন অনেকে। ভর্তি হয়েছে বৃহস্পতিবারে, আমার রোগী এখন সুস্থ। এই তো আর কি, আজকে আমাদের ছাড়পত্র দিয়ে দিবে। হঠাৎ করে মুখে ঘা হয়েছে, আবার জ্বর,
তারপরে দেখি যে আবার হাম উঠে গেছে, আবার নিয়ে আসছি। এখন আল্লাহর রহমতে ভালো। ভাইরাসটির বিরুদ্ধে মানুষের দেহে ইমিউনিটি তৈরি হতে শুরু করেছে জানিয়ে চিকিৎসকেরা বলছেন, শুধু শিশুদেরই নয়, বয়স্ক, রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা অন্য কোনো জটিল রোগে ভুগছেন এমন মানুষও হাম আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই থাকতে হবে সতর্ক। আগের চেয়ে ভর্তির রেটটা কিন্তু কমে আসছে। প্রথম দিকে যেমন 25-30টা করে ভর্তি হতো প্রতিদিন আমাদের হাসপাতালে, পরশু দিনও ছিল 16 জন, কিন্তু গতকালকে আমি দেখলাম 4 জন বা 5 জন এরকম ভর্তি হয়েছে। সেই হিসাবে চিন্তা করা যায় কমে আসতেছে, আর আতঙ্কটাও কমে আসছে, কারণ যেহেতু তারা ভর্তি হতে পারতেছে, চিকিৎসা নিতে পারতেছে এবং ভালো হয়ে যাচ্ছে। এক্সট্রিম অফ এইজ, বেশি বয়স্ক এবং আর্লি এইজ, এদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এরা আক্রান্ত হতে পারে এবং বড়রা যদি আক্রান্ত হয় এটা কিন্তু আসলে সিভিয়ার ফর্ম হতে পারে। টিকাদান কার্যক্রম চলমান থাকলে হাম দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা চিকিৎসকদের। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে তা বিবেচনায় রেখেই সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের ফর্ম বিতরণকালে এ কথা বলেন তিনি। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। দ্বিতীয় দিনের মতো শনিবার সকাল 11টা থেকে শুরু হয় মনোনয়ন ফরম বিতরণ এবং জমাদান। দ্বিতীয় দিনে 900-এর অধিক মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করেন। এদিন মনোনয়ন সংগ্রহ করেন বিগত সময়ে গুম-খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরাও। ওনারা যদি আমাকে মনোনীত করেন, ইনশাল্লাহ আমি দলের জন্য, দেশের জন্য কাজ করব। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি। আমরা মামলা, হামলা বিভিন্ন শিকার হয়েছি, অবশ্যই আমরা আশাবাদী করব। তবে প্রার্থীদের প্রত্যাশা নতুনদের ভিড়ে যেন ত্যাগীদের অবমূল্যায়ন না করা হয়। প্রত্যাশা করেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের অবদান বিবেচনা করেই মনোনয়ন দেবে দল। যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছে তাদের জন্য দল মূল্যায়ন করে। যারা এই আন্দোলনের সময়, আমরা দুঃসময়ে সবাই মিলে যারা আমরা পরস্পরে কার্যক্রম করে গিয়েছি, রাজপথে ছিলাম, অনেক কঠিন সময়গুলো পার করেছি। আমি তিনবার নির্বাচিত হয়ে কাউন্সিলর ছিলাম। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও আমাকে হারাতে পারেনি। প্রায় 28 বছর হয়ে গিয়েছে রাজনীতির ক্যারিয়ারে, আর দীর্ঘ 17 বছর নির্যাতিত হয়েছি, অনেকবার জেলে গিয়েছি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফরম উত্তোলনকারীদের মধ্য থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচাই বাছাই করবে দল। গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করেন, ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে। অর্থাৎ যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদেরকে দলের যে মনোনয়ন ফর্ম সেটি আমরা বিতরণ করছি এবং তারা সেটি পূরণ করে যা যা চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো সহ আমাদের কাছে জমা দিবেন। সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 36টি আসন বিএনপির জন্য নির্ধারিত রয়েছে। আগামী 12 তারিখ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে সপরিবারে মঞ্চ নাটক দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। শনিবার সন্ধ্যায় শিশুতোষ নাটক কবি চিতাভাগ দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে হঠাৎ মিলনায়তনে দেখে নাটকের শিশু শিল্পীদের খুশিতে উচ্ছ্বসিত হতে দেখা যায়। প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ও কন্যা এ সময় শিশু শিল্পী ও কলা কুশলীদের সাথে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী পরে শিশু শিল্পীদের সাথে ফটো সেশনে অংশ নেন। শিকড় চিলড্রেন থিয়েটারের প্রযোজনায় নওশিন আফসানা বৃষ্টির গল্প থেকে এ শিশুতোষ নাটক কবি চিতাভাগ এর নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস। পাহাড়ের উৎসব বিজু, সাংগ্রাই, বৈশু, চাংক্রান, বিশু ও চাংলান উপলক্ষে পার্বত্য এলাকায় বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠীর জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তিকে ঘিরে পার্বত্য অঞ্চল এলাকায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব উপলক্ষে বিভিন্ন নৃগোষ্ঠী বা ক্ষুদ্র জাতি গোষ্ঠীর প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায় অথবা পাহাড় কিংবা সমতলে বসবাসকারী সকলে বর্ণ নির্বিশেষে বিভিন্ন নৃগোষ্ঠী ও সম্প্রদায় এবং পাহাড় ও সমতলে বসবাসকারী সকলের ধর্মীয় ও সামাজিক উৎসব জাতীয় উৎসবেরই অংশ। এসব উৎসব জাতীয় জীবনে শান্তি ও আনন্দ বয়ে নিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনগণের স্বার্থের প্রশ্নে সরকারকে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। গ্যালমান শফি রিপোর্ট। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। তারা ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে যেই নতুন বাংলাদেশ, যেইখানে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, তারা সেই গণভোটের সাথে বেইমানি করেছে। সেই গণভোটের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ফলে বর্তমান সরকারকে আর জনগণের, শ্রমিকের, ছাত্রদের পক্ষের সরকার বলার কোনো সুযোগ নাই। জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, এদেশে ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটেনি। 60-এর দশক থেকে কলকারখানায় তথাকথিত সমাজতান্ত্রিক পুঁজিবাদীদের স্বার্থের দ্বন্দ্বের মধ্য দিয়ে শ্রমিক সমাজ তার অধিকার হারা এবং বঞ্চিত হচ্ছিল। এক শ্রেণীর বুর্জোয়া শ্রমিক নেতা তৈরি হয়ে শ্রমিক আন্দোলনকে, ট্রেড ইউনিয়নকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়ে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, শ্রমিকদের ভাগ্যের বদল হয়নি। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাবি করেন, জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা শুরু হয়েছে। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা শুরু হয়েছে। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানে জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। এর আগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে জামাতের আমির অভিযোগ করেন, যদি কোনো পরিবর্তন না আসে তাহলে এত মানুষ কেন রক্ত দিল? বলেন, এর জবাব রাজনীতিবিদদের দিতে হবে। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ বিল বাতিল করাকে জুলাই সনদ এবং খোদ বিএনপির 31 দফা থেকে সরে আসার ইঙ্গিত পরিষ্কার বলে মনে করছেন আইন অঙ্গনের বিশিষ্টজনেরা। তারা বলেন, এই পদক্ষেপ শুধু স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় পিছিয়ে যাওয়া নয়, একইভাবে জনগণের কাছে করা ওয়াদা থেকেও সরে আসা। সরকারের এই সিদ্ধান্তকে আওয়ামী লীগ সরকারের মতো ফ্যাসিস্টের পথে যাত্রা বলেও মন্তব্য করেন আলোচকরা। রুকনুজ্জামানের রিপোর্ট। চলতি সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের 133টির মধ্যে 16টি অধ্যাদেশ পাশ করেনি বর্তমান সংসদ। বৃহস্পতিবার সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করা হয়। এর মধ্য দিয়ে বিচার বিভাগ পৃথকীকরণে অন্তর্বর্তীকালীন সরকারের গত বছর গঠন করা সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত হয়ে গেল। এছাড়া বিচারক নিয়োগে অন্তর্বর্তীকালীন সরকারের করা অধ্যাদেশ বাতিলের ফলে আবারও আগের নিয়মেই ফিরছে বিচারক নিয়োগ প্রক্রিয়া। সরকারের এই সিদ্ধান্তকে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় নেতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে কথা বলেন তিনি। অধ্যাদেশ বাতিল করার মধ্য দিয়ে আগের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সাবেক জেলা জজ মাজদার হোসেন। জিয়াউর রহমানের সেই নীতি, খালেদা জিয়া সেই নীতিকে বিসর্জন দিয়ে আপনারা গায়ের জোরে গুটি কয়েক মানুষের চিন্তা চেতনা কুমন্ত্রণায় আজকে আপনারা এই কাজগুলো করছেন। এর কনসিকুয়েন্স ভালো হবে না। দিন আর বেশি দিন, এই দিন না, আরো দিন আছে। ইট ইজ নট এ সার্বভৌম পার্লামেন্ট। আপনি যা ইচ্ছে তাই করবেন, এটা হবে না। যা ইচ্ছে তাই করবে জনগণ।
হ্যাঁ, যা ইচ্ছে তাই করবে জনগণ, নট পার্লামেন্ট। আর পার্লামেন্ট যা বলবে এটা শেষ কথা নয়, পার্লামেন্টের পরে আছে কোর্ট। ল হচ্ছে ল, কয়েকটা ডিসিশন আছে। ল ইজ হোয়াট দ্য জাজেস সে ইট ইজ। এই যে জাজরা যারা আছে এখানে বসা, তারা যা বলবে এটা হচ্ছে ল। আর পার্লামেন্ট যেটা বলছে এটা ল না, এটা পার্লামেন্টারি অ্যাক্ট বলি আমরা। এরা আমার মনে হয় আত্মঘাতী কাজ করছে। বিচার বিভাগ নিয়ে সরকারের এমন সিদ্ধান্ত হাসিনা সরকারের মতো ফ্যাসিস্ট পথেই নিয়ে যাবে বলেও মন্তব্য করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। বিএনপির ৩১ দফার মধ্যে রয়েছে এই ঐক্যমত্য কমিশন অবিলম্বে গঠন করা হোক। যে বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়েছে, আমরা যে বিষয়গুলো নিয়ে আতঙ্কিত, এই আতঙ্কের জায়গাগুলোতে এসে এগুলোকে অ্যাড্রেস করা হোক। এবং এটা সম্ভব, যদি এই সুযোগটা আমরা যদি আজকে হারিয়ে ফেলি, তাহলে আমাদের সামনে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করবে। বর্তমান আইনমন্ত্রী তৎকালীন অ্যাটর্নি জেনারেল স্বস্তি প্রকাশ করেছেন, ইতিহাসের পাঠ হয়েছে। উনি কথা বলেছেন সেদিন আপনাদের সম্মুখে যে বিচার বিভাগের এই পৃথিবীকরণ, সচিবালয়ের পৃথিবীকরণের কারণেই রাজনৈতিক খবরদারি বন্ধ হবে, সরকারের খবরদারি বন্ধ হবে, প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে আর আদেশ আসবে না, কমান্ড আসবে না, এরকমই তো কথা সেদিন তারা বলেছিলেন। আজকে সেই একই ব্যক্তি বলছে আরও আলাপ আলোচনার দরকার, পর্যালোচনার দরকার। তবে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে এখনো আশা প্রকাশ করেন আলোচকদের কেউ কেউ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে আস্তানায় হামলা চালিয়ে কথিত এক পীরকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগও করা হয়। শনিবার বেলা 2:30টার দিকে দৌলতপুরের ফিলিপনগর গ্রামে এক ঘটনায় নিহত ব্যক্তির নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। স্থানীয়রা জানায়, শামীম রেজা ফিলিপনগর গ্রামে মৃত জেসের আলীর ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য রয়েছে, কিন্তু ভিডিওটি ছিল অনেক আগের। সম্প্রতি ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই ব্যক্তিকে এক পর্যায়ে পুলিশ উদ্ধার করলেও বিক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করতে পারেনি। পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত বলে দাবি পুলিশের। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। কারা কিভাবে ভিডিওটি নতুন করে সামনে নিয়ে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। শামীম রেজা ওরফে জাহাঙ্গীর ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে গিয়ে একটি আস্তানা গড়ে তোলেন বলে জানায় স্থানীয়রা। অপরিশোধিত জ্বালানি বা ক্রুড অয়েল আমদানি না হওয়ায় বন্ধ হবার আশঙ্কায় দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। প্রতিষ্ঠার 57 বছরের মধ্যে এবারই প্রথম তৈরি হয়েছে এমন শঙ্কা। তবে জ্বালানি বিভাগ বলছে বিকল্প উৎস থেকে এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি আনা হচ্ছে দেশে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। অপরিশোধিত তেল না আসায় প্রায় বন্ধের পথে রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সবশেষ দেশে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেলের চালান এসেছিল গত 18 ফেব্রুয়ারি। এরপর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে 2 লাখ টন আসার কথা থাকলেও হরমুজ প্রণালী বন্ধ থাকে তা সম্ভব হয়নি। ট্যাঙ্কের তলানিতে জমে থাকা প্রায় 10,000 টন ডেড স্টক আর পাইপলাইনে থাকা 5,000 টনই শেষ ভরসা, যা দিয়ে প্রতিষ্ঠানটি চলবে সর্বোচ্চ 5 দিন। এমতো অবস্থায় বিকল্প পথে তেল আনার কথা জানিয়েছে জ্বালানি বিভাগ। ক্যাবিনেটে একটা সিদ্ধান্তের জন্য পাঠিয়েছিলাম, সেটা অনুমোদনও হয়েছে যে এই ক্রুড অয়েলটা দিয়ে আমরা যদি এই 8 দিনের জন্য আগেই একটা ক্রুড অয়েলের কার্গো নিয়ে আসতে পারি, তাহলে রিফাইনারিটাকে আমাদের সচল রাখা যাবে। তো সেই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত আছে। বিকল্প অন্য বন্দর ব্যবহার করে আনতে হবে আর কি। সৌদি আরবেরই কিছু বন্দর আছে যেখান থেকে আনতে পারলে হরমুজটাকে অ্যাভয়েড করা যাবে। ইস্টার্ন রিফাইনারিতে সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড ও মারবান ক্রুড পরিশোধন করা হয়, তাই ক্রুড অয়েলের জন্য বাংলাদেশের সামনে নেই তেমন কোনো বিকল্প, জানালেন বিশেষজ্ঞরা। আমাদের ইস্টার্ন রিফাইনারি কিন্তু মধ্যপ্রাচ্যের ক্রুড ছাড়া অন্য কোনো ক্রুড কিন্তু প্রসেস করতে পারে না। বাট আদার কান্ট্রিতে যে সমস্ত রিফাইনারিগুলো আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, তারা কিন্তু রাশিয়ান ক্রুড বা অন্য জায়গার ক্রুড কিন্তু প্রসেস করতে পারে। তারা কিন্তু তাদের জন্য ক্রুড অয়েলের বিকল্প অ্যারেঞ্জ করাটা সহজ। ইস্টার্ন রিফাইনারি যদি তারা চিন্তা ভাবনা করতো যে অনেক আগে থেকেই যে আমাদের দক্ষ জনশক্তি দিয়ে আর লেটেস্ট টেকনোলজি দিয়ে আমরাই সেটা পরিচালনা করব, আমরাই সেটা বাস্তবায়ন করব, সেটা সবচেয়ে ভালো ছিল।
দেশে মোট জ্বালানির চাহিদা 92% আমদানি করা হয়, আর বাকি 8% স্থানীয় উৎস থেকে পাওয়া যায়। রিফাইনারি বন্ধের আশঙ্কায় তাই দেখা দিয়েছে উদ্বেগ আর শঙ্কার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোনো চমক ছাড়াই দল নির্বাচনে নতুন ইনিংস শুরু করলেন হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে নির্বাচক প্যানেল। গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ী দলটিকে অপরিবর্তিত রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, আগামী 6 মাসের মধ্যে আগামী ওয়ানডে বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করতে চান তারা। মনির হোসেন খানের রিপোর্ট। তামিম ইকবালের নেতৃত্বে নতুন বোর্ড হওয়ার কিছুদিন আগেই গঠন করা হয়েছে নতুন নির্বাচক কমিটি। বোর্ডের মতো হাবিবুল বাশার সুমনদেরও প্রথম অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ড সিরিজ। প্রথম 2 ওয়ানডে ম্যাচে স্কোয়াডে যদিও কোনো নতুনত্ব নেই। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াডটিকে ধরে রেখেছে নির্বাচকরা। অধিনায়কত্বে মেহেদী হাসান মিরাজ, তার ডেপুটি নাজমুল হোসেন শান্ত। 15 সদস্যের স্কোয়াডে ব্যাটসম্যান 8 জন, ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী সাইফ হাসান, বিকল্প হিসেবে আছেন সৌম্য সরকার। টপ ও মিডল অর্ডারে শান্তর সঙ্গে থাকছেন লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। অলরাউন্ডার মিরাজের সঙ্গে স্পিন ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্ব রিশাদ হোসেন তানভীর ইসলামের। সৌম্যর পেস বোলিংটাও কাজে লাগানোর সুযোগ থাকছে টিম ম্যানেজমেন্টের। একটা সময় পেস বোলার খুঁজতে আতশকাচ লাগতো বাংলাদেশের। এখন গতি তারকাদের নিয়েই সবচেয়ে বেশি স্বস্তিতে নির্বাচকরা। মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা ও শরীফুলকে নিয়ে দ্বিতীয়বার ভাবতে হয়নি সুমনদের, বরং চিন্তিত ব্যাটসম্যানদের ধারাবাহিকতা নিয়ে। যখন কাউকে সুযোগ দেওয়া হচ্ছে আমরা মনে করি যে 3টে ম্যাচ ইনাফ না। সো যেহেতু তিনি খেলেছেন আমরা তাকে আরেকটু সুযোগ দিতে চাই, তারপরে হয়তো আমরা উই ক্যান মেক এ কল। সো আমরা আসলে এই চপ অ্যান্ড চেঞ্জের মধ্যে যেতে চাই না। যখন কে সুযোগ পেয়েছে তাকে আমরা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ, তার 6 মাস আগে স্কোয়াড নিশ্চিত করে রাখতে চান নির্বাচকরা। আমি মনে একবার মেনশন করেছিলাম যে প্রায়র টু ওয়ার্ল্ড কাপে আমরা কোনো চেঞ্জ করব না। আমরা যদি চেঞ্জ করতে হয়, কাউকে যদি দেখতে হয়, আমরা নেক্সট 6 মান্থ কিংবা এর মধ্যে আমরা দেখে নিব। আমরা একদম প্রায়র টু ওয়ার্ল্ড কাপ আসলে নতুন কাউকে দেখতে চাই না। আনটিল আনলেস যে কেউ ইনজুরি হলো তাকে ওই জায়গায় দেখতে, সেটা ডিফারেন্ট কেস। বাট আমরা আসলে ওয়ার্ল্ড কাপের আগে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাবো না। এটা আমাদের সিলেকশন কমিটির একটা আমাদের মধ্যে যেইটা আলাপটা হয়েছে। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বিসিবি। সর্বনিম্ন টিকিটের মূল্য পূর্ব গ্যালারির 200 টাকা, সর্বোচ্চ মূল্য 2500 টাকার গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যুক্তরাষ্ট্রের শর্ত মানতে নারাজ ইরান, শান্তি আলোচনা ব্যর্থ। পাকিস্তান ছেড়ে যাওয়ার ঘোষণা জেডি ভ্যান্সের, যুদ্ধে ওয়াশিংটনের জয় হয়েছে দাবি ট্রাম্পের। কমছে না জ্বালানি তেলের ভোগান্তি, সরকারকে মজুত বাড়াতে বেসরকারি খাতকে যুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। হাম মোকাবেলায় সাফল্যের লক্ষ্য, 24 ঘন্টায় 2 শিশুর মৃত্যু। 2-3 সপ্তাহে পরিস্থিতির আরও উন্নতির আশা চিকিৎসকদের। জনবিরোধী কাজের সমালোচনায় কোনো ছাড় নয়, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ নিয়েছে সরকার, বলেছেন নাহিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।